নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রধানমন্ত্রীর দুদিনের বাংলা সফর। এই বাংলা সফর থেকে কি পাওয়া গেল এই নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। নমস্কার। প্রধানমন্ত্রীর দুদিনের সফর তো শেষ হলো, তো এই দুদিনের সফরকে এবং তিনি যা বললেন দুদিন মালদা এবং আজকে সিঙ্গুর থেকে, কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, অনেক প্রত্যাশা ছিল সিঙ্গুরের মানুষের, যেভাবে হাইপ তৈরি হয়েছিল, উচ্চাসা তৈরি হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদী পুরোপুরি ফেল করলেন। তার কারণ প্রত্যেকে আশায় বুক বেঁধেছিলেন যে সিঙ্গুরের এই জমিতে আবার শিল্প হবে, এবং কি শিল্প হবে তার ঘোষণা আজ নরেন্দ্র মোদী করবেন। নির্বাচনের আগে সিঙ্গুর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু দেখা গেল তিনি আজকে সিঙ্গুরের সভায় তেমন কিছু বললেন না। শুধু বললেন যে উদ্যোগপতিরা এখানে শিল্পের জন্য আসবে যদি রাজ্যের আইন শৃঙ্খলা ভালো থাকে। সেই সঙ্গে সঙ্গে তিনি জঙ্গল রাজের প্রসঙ্গ তুললেন। জঙ্গল রাজ কথাটা শুনলে আমাদের বিহারের কথা মনে পড়ে। লালু প্রসাদ যাদব। হ্যাঁ, এখানে আপনি একটা কথা বলি, উনি ওনার বক্তব্যে বিহারকে জঙ্গল রাজ বলেছেন আর এই রাজ্যকে মহা জঙ্গল রাজ বলেছেন। হ্যাঁ, বলবো। এই একেবারে জঙ্গল রাজ এই শব্দটা শুনলেই আমাদের বিহারের কথা মনে পড়ে, যেখানে লালু প্রসাদ যাদবকে সরিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল নীতিশ কুমারের অধীনে বা নেতৃত্বে। পশ্চিমবঙ্গকে তার থেকে আরো এক ধাপ এগিয়ে তিনি মহা জঙ্গলরাজ বলছেন। কিন্তু ভেবে দেখুন যে মহা জঙ্গলরাজ সঠিক অর্থে পশ্চিমবঙ্গকে বলা যায় না, কারণ বিহারের লালু জামানার সঙ্গে যদি মমতার জামানার তুলনা করা হয়, রাজনৈতিক তুলনা, তাহলে রাজনৈতিকভাবে অত্যন্ত কাঁচা কাজ হবে। বরং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে যা যা করছেন এখানে, বিহারের ঠিক সেই কাজটাই করছেন নীতিশ কুমার, যে কারণে নীতিশ কুমার একাধিকবার ভোটে জিতে আসছেন। এখানেও মহিলা ভোট, মহিলাদের ক্ষমতায়ন, এটা গুরুত্বপূর্ণ, এবং সমাজ কল্যাণমূলক প্রকল্প, অনেকে বলেন ডোল পলিটিক্স, সেটাও পশ্চিমবঙ্গে আছে। সেই কারণে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব তাড়াতাড়ি তাকে দেগে দেওয়া বা একটা স্কিল করে দেওয়া, লেভেল করে দেওয়া মহা জঙ্গলরাজ এ রাজ্যের মানুষ কিন্তু বিশ্বাস করবে না, বা যার রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকবে না। কেন্দ্রীয় পরিসংখ্যান কিন্তু এ রাজ্যকে, কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর বলে উল্লেখ করেছে। তারপরেও এই রাজ্যকে বা এই পশ্চিমবঙ্গকে মহা জঙ্গলরাজ বলাটা সঙ্গত কি? একেবারে সঙ্গত না। এটা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা সব থেকে নিরাপদ শহর পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্যে কলকাতাকে বলেছে, ভারতবর্ষের মধ্যে কলকাতা সব থেকে নিরাপদ। আবার সেই জায়গায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে জঙ্গলরাজ। এটা কন্ট্রাডিক্ট করছে, পরস্পর বিরোধিতা, এর কোথাও একটা মিথ্যে লুকিয়ে আছে। যে দাবি প্রধানমন্ত্রী করছেন সে দাবিটার ভিত্তিটা আসলে মিথ্যে, সত্যির দাবি নয়। কোথাও কোথাও আইন শৃঙ্খলার বিচ্যুতি হতে পারে, কিন্তু তাকে জঙ্গলরাজ বা মহা জঙ্গলরাজ বলে দেওয়া মানে মানুষকে ভুল বোঝানো, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা, এবং বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কুৎসা তৈরি করার একটা ন্যারেটিভ। আপনি কন্ট্রাডিকশন কথাটা বললেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন এ রাজ্যে বিজেপি সরকার গঠন করা হলে বা গঠিত হলে রাজ্যের পাট শিল্পের উন্নতি হবে, কিন্তু সেটার জন্য এ রাজ্যে বিজেপি সরকারের গঠন হওয়ার প্রয়োজন কতটা? কেন্দ্র সরকার তো পাট শিল্পকে যদি পুনরুজ্জীবিত করতে চায়, তাহলে
খাদ্যপণ্যের যে বস্তাগুলো সেগুলো চটের জন্যই করতে পারে, তার বদলে সেটা না করে তারা তো প্লাস্টিকের বস্তাকেই অনুমোদন দিচ্ছে। এখানেও তো আমরা একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি। দেখুন, এখানে বলেছে ডবল ইঞ্জিন সরকার হলে এই নানান সমস্যার সমাধান হবে, তার মধ্যে পাট শিল্পের কথা বলেছে। আপনি জানেন জুটের বিষয়টা কেন্দ্রীয় সরকারের অধীন, এটা রাজ্য সরকারের নয়। এবং যদি কেন্দ্রীয় সরকার চাইতো তাহলে কি পশ্চিমবঙ্গের জুট শিল্পের উন্নতি হতো না? এটা মানুষকে বোকা বানানো নির্বাচনের আগে। তার মানে তোমার সামনে একটা টোপ দিচ্ছে। সুকুমার রায় সেই আজব রকম কল করেছেন চণ্ডীদাসের খুড়ো, তিনি সেই আজব রকম কল করার চেষ্টা করছেন যে এখানে যদি বিজেপির সরকার গঠিত হয় তাহলে সেটা একেবারে আমাদের এখানে যা যা সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে, জঙ্গলরাজ থাকবে না, একেবারে চট শিল্প যেটা সেই শিল্পর বিকাশ হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে। এটা কিন্তু একেবারে ভুল ন্যারেটিভস। আসলে বলতে পারেন নির্বাচনের আগে এ কথা না বললে নরেন্দ্র মোদীর কথা কেউ শুনবে না, সেই কারণে তার কথা শোনানোর জন্য তিনি এই কথা বলেছেন। আর তার বক্তব্যের মধ্যে একটা লোভ দেখানো আছে যে আমাদের ক্ষমতায় আনুন এ রাজ্যে, তাহলে দেখবেন চট শিল্প বা জুট শিল্প অনেক বেশি উন্নতি হবে, তার বিকাশ হবে। তার উচিত ছিল কি? পশ্চিমবঙ্গের মানুষ এটা আশা করে যে আগে বিকাশের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার, তারপরে বলুক যে আমি তোমাদের জন্য এই করেছি সুতরাং আমাদের ক্ষমতায় আনো। শুধুমাত্র এই বড় বড় বুলি এ রাজ্যের মানুষ, শ্রমিক বা শিল্পের যারা জন্য তাকিয়ে আছেন তারা বিশ্বাস করেন না। আপনি এইভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে নস্যাৎ করছেন, কিন্তু একই সঙ্গে উনি তো আজকে 830 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন বা উদ্বোধন করেছেন, এবং এ রাজ্য থেকে বন্দে ভারত স্লিপার কোচেরও ব্যবস্থা করেছেন। সেগুলো তো একটা রাজ্যের উন্নয়নের পক্ষে যথেষ্ট সহায়ক। দেখুন, যে সরকারে থাকবে তার কাছে পরিকল্পনা আছে, তার কাছে অর্থ আছে। সরকার কি হাত গুটিয়ে বসে থাকবে? সরকার কি ধ্যান করবে? সরকারকে তো এই কাজ করতেই হবে। ঠিক যেমন ভাবে রাজ্য সরকার যে উন্নয়নের পাঁচালী তৈরি করেছে তাকেও সে কাজের খতিয়ান, ঠিক তেমন ভাবে কেন্দ্রীয় সরকার তার সরকারে থাকার ফলে এই কাজগুলো তাকে করতেই হবে। আমি একটু আগে আপনাকে লোভ দেখানোর কথা বলছিলাম। কেন্দ্রীয় সরকারও কিন্তু যে কাজগুলো তার পরিকাঠামোর মধ্যে, তার বাজেটের মধ্যে, তার উন্নয়নের যে ইন্ডেক্স, উন্নয়নের যে মানচিত্র সেখানে করা উচিত সেই কাজগুলো করেছেন। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা শুভ। রাজ্যের মানুষ চায় উন্নয়নের এই কাজগুলো হোক, এটা সবসময় ওয়েলকাম। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ রাজ্যের মতুয়া সম্প্রদায় ভোটের তারে যাদের ভোটাধিকার থাকে তার একটা আশ্বাস পেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেইভাবে সুস্পষ্টভাবে তাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। শুধু বলেছেন তিনি মতুয়াদের পাশে আছেন। এর ফলে কি মতুয়া ভোট আবার বিজেপি মুখী হবে? না, হবে না। তার কারণ তিনি আশ্বাস দিতে পারেননি কেন? তার কারণ হচ্ছে মাঝখানে আদালত আছে, নির্বাচন কমিশন আছে। আদালত পরিষ্কার বলে দিয়েছে, জয়মাল্য ব্যাপ্তির বেঞ্চ, যে আগে নাগরিকতা, তারপরে সে ভোটার। সুতরাং নাগরিক না হলে সে তো ভোটার হবে না। সুতরাং কেউ বলছেন, আপনার মনে থাকবে শান্তনু ঠাকুর মতুয়াদের যে প্রতিনিধি, তিনি বলছেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও আপনারা দুশ্চিন্তা করবেন না, পরবর্তীকালে আপনারা নাগরিকত্ব পাবেন। কেউ বলছে না যে এবছর নির্বাচন কমিশন নির্বাচনের আগে তাদের নাম তুলতে পারবে কিনা ভোটার লিস্টে, তার কারণ তারা নাগরিকত্ব পাবে কিনা। তার কারণ সিএ তে যারা অ্যাপ্লাই করেছে আসামে পায়নি, পশ্চিমবঙ্গে পায়নি, এখনো পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। যদি পাওয়ার সম্ভাবনা তৈরি হতো তাহলে ঘোষণা করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কারণ জানেন যে মতুয়াদের ভোটটা একটা বড় নির্ভরতা ভারতীয় জনতা পার্টির। ঠিক বর্ডার বা সীমান্তের যে বিধানসভাগুলো, সেখানে অনেকগুলো কেন্দ্র মতুয়া সেন্ট্রিক, এবং সেই ভোটটা যাতে নষ্ট না হয়, যাতে তৃণমূলে না যায়, সে কারণে এই কথা বলা ছাড়া প্রধানমন্ত্রীর সামনে আর কোনো পথ নেই। অর্থাৎ তিনি কোনোভাবেই মতুয়াদের মাসিয়া হলেন না, বরং তিনি বললেন পাশে আছেন। কেমন ভাবে পাশে আছেন, কতদিন পাশে থাকবেন, পাশে থেকে কি করবেন, সেগুলো বললেন। আপনি শান্তনু ঠাকুরের কথা উল্লেখ করলেন। শান্তনু ঠাকুর যে বক্তব্যে
বলেছিলেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও তার পরবর্তী অংশে উনি বলেছিলেন যে 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে, এবং সেই অনুপ্রবেশকারীর কথা প্রধানমন্ত্রী এদিনও উল্লেখ করেছেন। রাজ্যে কি সত্যি অনুপ্রবেশকারী চিহ্নিত করা সম্ভব হবে? কারণ বিহারে আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। এটা তো প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন। যে অনুপ্রবেশকারীদের কথা বলছেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা স্বীকারোক্তি দিচ্ছেন। কারণ তার সবচেয়ে ঘনিষ্ঠ যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অনুপ্রবেশের বিষয়টা তার দেখার, অর্থাৎ তিনি দেখবেন, এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা দেখবেন অনুপ্রবেশের। রাজ্যে অনুপ্রবেশ ঘটেছে মানে কবে ঘটেছে? এই যে যতদিন বিজেপির সরকার ছিল তার মধ্যে ঘটেনি, তার আগে ঘটেছে। যদি অনুপ্রবেশ ঘটে থাকে সত্যিই, যদি নির্বাচন কমিশন এটা প্রমাণ করতে পারে, তাহলে তার দায় নিতে হবে এই স্বরাষ্ট্র মন্ত্রককে। সবার আগে উচিত স্বরাষ্ট্র মন্ত্রককে শোকজ করা, স্বরাষ্ট্র মন্ত্রককে বয়কট করা, কারণ তাদের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে। আপনি জানেন যে কোনো বর্ডার বা সীমান্ত পাহারা দেয় না কোনো রাজ্যের পুলিশ বা প্রশাসন, তারা বিএসএফ পাহারা দেয়। এখন এই প্রশ্ন আপনি আমাকে করতেই পারেন যে এটা প্রধানমন্ত্রীও বলেছেন যে 50 কিলোমিটার জমি দেয়নি বলে এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। কিন্তু এই 50 কিলোমিটার জমি কবে চেয়েছে? 2015 সালে। তার আগে অনুপ্রবেশ ছিল না। সুতরাং একটা ইস্যুকে একদম ডাইলিউট করে দেওয়ার জন্য যা যা বক্তব্য রাখা দরকার ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী সেটা করছেন। প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে এমন কয়েকটি বিষয় উঠে এসেছে যেগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করেন, যেমন দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। প্রধানমন্ত্রী আজ দাবি করেছেন সেটা কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই নাকি হয়েছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা এই যে নাম্বার বাড়ানো, বাঙালির মন পেতে চাইছে। এখানে এসে তারা কি বলছে? তারা বলছে যে একই সঙ্গে বাঙালির মন পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে বলছে যে সোনিয়া গান্ধীর নেতৃত্বে যখন জোট সরকার ছিল তখন তো তারা এই যে সম্মান আমাদের এনে দিতে পারেনি, এটা বিজেপি সরকার এনেছে। এটা আসলে কেউ আনেনি, এটা আসলে বাঙালি তার নিজের ঐতিহ্যে এটা করেছে। যদি বাঙালির এই যোগ্যতা না থাকতো, এই গুণ না থাকতো, তাহলে কি নরেন্দ্র মোদী গিয়ে বললে কলকাতার যে দুর্গাপুজো তারা হেরিটেজ পেত? তার কারণ এটা তো অসম্মান করা হলো, যে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার করে দিয়েছে, সেই কারণে তারা পেয়েছে। সুতরাং এই জায়গাটা থেকে একটা জিনিস দেখুন যে এটা কিন্তু বাঙালিকে বরং পরোক্ষভাবে অসম্মান করলেন। কারণ বাঙালি এবং বাংলার দুর্গাপুজো উৎসব তারা নিজেদের কারণেই এই ঐতিহ্য বা এই স্বীকৃতি পেতে পারে। আজকে তিনি দুর্গাপুজোর পাশাপাশি ফের একবার রামমোহন, বঙ্কিমচন্দ্র এবং বাঙালির মনীষীদের উল্লেখ করেছেন। সেটাও কি, যেটা আপনি আগে বললেন, বাঙালিদের মন পাওয়ার জন্যে? একদম তাই। কারণ তিনি খবর নিয়েছেন রাজ্য বিজেপির নেতাদের কাছে যে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে প্রচার করেছে, সেই বাঙালি অস্মিতা যাতে কমে এবং বাংলার মন পেতে, বাঙালির মন পেতে তিনি এদের কথা বলেছেন। এবং বারবার তিনি যখন পশ্চিমবঙ্গে আসেন বাঙালি মনীষীদের কথা বলেন। বিজেপি আসলে ইস্যু এতটা হারিয়ে ফেলেছে, এই মনীষীদের হাত ধরেই নির্বাচনের বৈতরণী পার করতে চান। সেই কারণে বাঙালি ছাড়া, বাঙালিদের কথা বলা ছাড়া তার কাছে কোনো পথ নেই। এমনকি আপনি জানেন কালকে মালদায় যখন বক্তব্য রেখেছে তিনি অনেকটা অংশ বাংলায় বলার চেষ্টা করেছেন, অর্থাৎ বাঙালিদের হৃদয়কে স্পর্শ করার জন্য যা যা দরকার তার চেষ্টা করে যাচ্ছেন। তিনি এদিন একটা নতুন স্লোগান তুলেছেন, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার, এটা বললেই যদি বিজেপির সরকার গঠন করা হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হতো। বরং নরেন্দ্র মোদীর অনেক ভাবার দরকার ছিল যে কেমন ভাবে এই মুহূর্তে তারা এখানে এসে, কেমন ভাবে এই মুহূর্তে তারা এখানে এসে তাদের সংগঠন শক্তিশালী করতে পারে, বুথ লেভেল সংগঠন শক্তিশালী করতে পারে একটা নির্বাচনে লড়তে গেলে, সেগুলো দেখা দরকার। কারণ আমরা দেখেছি এ রাজ্যে তো অনেকেই, তৃণমূল কংগ্রেস আবার স্লোগান তৈরি করেছে, যতই করো হামলা,
আবার আসবে আমরা জিতবো বাংলা, এরকম নানান স্লোগান তৃণমূল কংগ্রেস তো তৈরি করেছে। এবং স্লোগানের রাজনীতি তো এখন চলছে, এবং স্লোগান দিয়ে নির্বাচন জেতা যায় না, এটা আমরা জানি, এটা নরেন্দ্র মোদীও জানেন। কিন্তু এই মুহূর্তে তার কর্মীদের, তার সমর্থকদের চাঙ্গা করার জন্য এগুলো তৈরি হচ্ছে। আপনি বিজেপির সাংগঠনিক ক্ষমতাকে চাঙ্গা করার কথা বললেন। আজকে যে প্রধানমন্ত্রীর সভা ছিল সিঙ্গুরে, সেখানে কিন্তু বিজেপির সব শিবিরের লোকজনকে দেখা যায়নি। ফলে আজকে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দলকে কতটা চাঙ্গা করতে পারলেন? দলের সমস্ত গোষ্ঠী কি এতে উজ্জীবিত হলো? দেখুন, একটা জিনিস, বিজেপি যখনই তাদের কার্যকর্তা বা কর্মকর্তাদের তালিকা বের করেছেন, তখনই বিজেপির অন্দরমহলে আসলে গৃহযুদ্ধ লেগে গেছে। কারণ আপনি দেখেছেন যে নতুন তালিকা তৈরি হয়েছে, এই তালিকায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যারা আছেন তাদের তেমন দায়িত্ব দেওয়া হয়নি। সেই কারণে ওই ফল্গু ধারার মতো একটা বিরোধ, একটা ক্ষোভ বিজেপি নিজের মধ্যে রয়েছে। কিন্তু নির্বাচনের আগে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এটা যেন বাইরে না আসে। মানুষকে এত বোকা, তাদের কথাবার্তা, তাদের যে কর্মপদ্ধতি, তার ভিতর দিয়ে এটা ফুটে উঠছে। আপনাকে যদি এক কথায় বলতে বলি, প্রধানমন্ত্রীর এই সফর বিজেপিকে ভোট রাজনীতির ক্ষেত্রে কি বার্তা দিয়ে গেল? বিজেপিকে অনেকটা চেষ্টা করলো যে সব শিবিরকে এক করার জন্য, চেষ্টা করলো যে অনেকগুলো ইস্যু থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের শিল্পের ইস্যু দিয়ে মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবীদের মন জেতা যায় কিনা সেটা। আর সব থেকে বড়, হতাশ করলো সমর্থকদের, কর্মীদের, বাংলার মানুষদের। শিল্পের যে প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করেছিল, তেমন কোনো প্রতিশ্রুতি পাওয়া গেল না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। পরের দিন অন্য কোনো বিষয়ে আলোচনা করব। নমস্কার। নমস্কার।